আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আমার ফেসবুক এবং ইউটিউব বন্ধুদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। তো আমি আমাদের বাংলাদেশে ইতিমধ্যে একটা নির্বাচন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, নির্বাচন খুবই ভালো হয়েছে। নির্বাচনে কোনো সহিংসতা হয় নাই নির্বাচনের দিন, এবং আগে 2 দিন পরে একদিন কোনো সহিংসতা হয় নাই। এখন আস্তে আস্তে 2-1টা জিনিস হচ্ছে, এগুলো আশা করি ঠিক হয়ে যাবে। তারপরে আমাদের হচ্ছে যে কি বলে, বিএনপির যে বিজয়, খুবই ভালো বিজয় হয়েছে। বাংলাদেশের মানুষ উৎফুল্ল হয়ে ভোট দিয়েছে। আমাদের ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছিলেন যে ঈদের আমেজে ভোট গ্রহণ হবে, মানে ঈদের আমেজে ভোটটা আমরা সম্পাদন করতে পারবো। তো তিনিও সেটা পেরেছেন। ভোটের দিন আমরা দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনী খুব ভালো কাজ করেছেন। বিএনপি, জামায়াত সহ যারা পার্টিসিপেট করেছে সবাই ভালো কাজ করেছে। কিছু কিছু জায়গায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। তো এইটা আসলে খারাপ বলা চলে না, যা হয়েছে তাতে ভালোই বলবো। তো এখন হচ্ছে আমাদের পরবর্তী করণীয় কি বাংলাদেশের মানুষের, বা যারা জয়ী হলেন, যারা বিরোধী দলে গেলেন, তাদের করণীয় কি। এর মধ্যে একটা জিনিস বলে রাখি, এই যে ঈদের আমেজে যে ভোটটা হয়ে গেল, এর একটা বড় কারণ হচ্ছে কি, এটা আমার মনে হয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আগের থেকেই জানতেন যে এই নির্বাচনে প্রশাসন খুব ভালো ভূমিকা পালন করবেন। কারণ হচ্ছে এই আমলা, এই প্রশাসন সবাই চায় যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কবে এইখান থেকে সরবেন। কারণ ইনি যদি না সরেন তাহলে তাদের অনেক কিছু কিন্তু বন্ধ হয়ে আছে। তো সবাই চায় যে তাড়াতাড়ি এনাকে সরানো হোক, এবং আমাদের কাজগুলো আমরা আবার যাতে পুনরায় চালু করতে পারি। তো যার কারণে এই আমলা প্রশাসন এরা হচ্ছে খুবই উৎফুল্ল হয়ে এবং ভালো মতো কাজ করেছে। কারণ এরা জানতো যে এই ভোটের দিন যদি কোনো রকম সহিংসতা ঘটে, এই ভোট যদি বন্ধ হয়ে যায়, তাহলে যে আরো কতদিন ডক্টর ইউনূস সাহেব থাকবে সেইটা কিন্তু এত সহজে হতো না। কারণ এই সময়টা চলে গেল, এর পরবর্তী আবার 1 বছরের ভিতরে ভালো নির্বাচনের সময়টা কিন্তু পাওয়া যাচ্ছে না। এর ভিতরে রোজা আছে, কোরবানি আছে, বর্ষা আছে, বৃষ্টি বাদল আছে, ঝড় আছে, মানে আবার 1 বছর পরে আবার এই সময়টা হয়তো আবার সেই ভোটের সময় আসতো। তো যার কারণে এই আমলা যারা আছে তারা দেখছে যে যেভাবে হোক নির্বাচনটা ঠিক মতো করতে হবে। তো এর মাঝে আমরা কি বুঝতে পারি যে বাংলাদেশের প্রশাসন, আমলা যদি চাই, এই বাংলাদেশ কিন্তু ভালো হয়ে যাবে, এই প্রশাসন কিন্তু ভালো হয়ে যাবে, দুর্নীতি কিন্তু থাকবে না। এইটা এদের মানে কি বলে, এদের হচ্ছে যে থিঙ্কিংটা এভাবে থাকতে হবে। তবে তখন একটা সমস্যা হবে। তখন সমস্যাটা হবে কোথায়? তখন এই যেসব আমরা বেগম পাড়া দেখি, আমরা হচ্ছে যে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখি যে বাংলাদেশি লোকজনের ছেলে পেলে পড়াশোনা করছে, এই বিভিন্ন ভালো ভালো হসপিটালে ট্রিটমেন্ট নিতে আসছে, এইগুলা কিন্তু বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওই যে তখন যদি ওইটা হয়, তো আমি জানি না যে এরা কবে এটা ভালো করবে, আর আদৌ হবে কিনা। এখন যদি আমাদের প্রধানমন্ত্রী, আপকামিং প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব যদি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কাজগুলোকে অ্যাডাপ্ট করতে পারে, তাহলে বাংলাদেশ কিন্তু ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আছে। এবং যেই কাজগুলো তারা করতে চাইছে সেই কাজগুলো যদি আস্তে ধীরে করে, যেমন ধরেন এই যে বন্দরটা
লিজ দিয়া এটা কিন্তু দিয়ে যেতে পারে নাই। আমরা দেখেছি যে এটা নিয়ে কত আন্দোলন হচ্ছে। কারণ কি, এই যে 2 নম্বরই পথ, এইটা কিন্তু বন্ধ হয়ে যাবে যদি ওই কোনো বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া যায়। এটা এমন না যে এটা দেশ বিক্রি হয়ে যাচ্ছে, না, এগুলো আসলে আমাদেরকে মানে এই রাজনীতিবিদ যে মানুষ, রাজনীতিবিদ বা এইসব নেতারা মনে করে বাংলাদেশের মানুষ খুব মূর্খ, এরা কিছুই বোঝে না। এরা খালি ওই যে মাঠে যাবে, ধান চাষ করবে আর ওই ভাত খাবে, এই মনে করে। কিন্তু দিন তো আর সেই জায়গায় নাই রে ভাই, এখন মানুষ সব বুঝে গেছে। তো এখন আপনি একটা জিনিস, আচ্ছা যাই হোক, যে নির্বাচন পর্যন্ত তো গেল, এইবার একটা জিনিস দেখেন যে বিএনপি 213টা সিট পেয়েছে। এর ভিতরে হয়তো জামাত বলছে যে কিছু কারচুপি হয়েছে। আচ্ছা আমি ধরে নিলাম যে কয়টা, 20টা কারচুপি হয়েছে। কারচুপি হলেও কিন্তু বিএনপি কিন্তু সংখ্যাগরিষ্ঠ নির্বাচনে যেতে, মানে 13টা সিট, 20টা না, 13টা বাদ দিলেও কিন্তু তারা 200 পায়। তো 200 পাওয়া মানেও কিন্তু তারা 2/3। তার মানে জনগণ কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে, এটা কিন্তু বিএনপি চুরি করে অর্জন করে নাই। এখন এই যে 200 সিট পাইছে, আর জামাত পেয়েছে হচ্ছে 67 বা 68টা। তো এইবার বোঝেন, আমাদের বর্তমান নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ নাই। যদি আওয়ামী লীগ থাকতো তাহলে কোন জায়গায় যেত এই নির্বাচনটা? আমার ধারণা আওয়ামী লীগ যদি থাকতো তাহলে পরে বিএনপির ভোট ভাগ হতো, জামাতের ভোট ভাগ হতো না। কারণ আমি আমি যা, এই যে আমি তো সংবাদ মাধ্যমে সব শুনি আর দেখি, যা দেখতেছি তাতে আমার মনে, আমি বিশ্লেষণ করে দেখলাম, আমার বিশ্লেষণটা ভুল হতে পারে, কিন্তু আমার আমার বিশ্লেষণ যেটা, সেটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগের ভোট পেয়েছে, জামাত কিন্তু আওয়ামী লীগের ভোট পায়নি, বরং জামাত বিএনপির ভোট পেয়েছে। এইটা আমার বিশ্লেষণ। তো যাই হোক, হোয়াট এভার, যেটাই হোক হয়ে গেছে, বাংলাদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়েছে, সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়েছে, এবং জামাতকে কম ভোট দিয়েছে, তারা অপোজিট পার্টি হয়েছে। এখন এই তারেক রহমান সাহেবকে হিসাব রাখতে হবে, মানে হিসাব করতে হবে যে আমার পরবর্তী 5 বছর পরে এই জনগণকে কিভাবে আমি ঠেকায় রাখবো, এই ভোট ব্যাংকটাকে কিভাবে আমি ধরে রাখবো, আমাকে কি করতে হবে। আর জামায়াতকে করতে হবে কি, যে আমি যে এই যে 50টা সিট পালে পারে হয়তো আমি ক্ষমতায় যেতাম, বা 50 বা 60টা যদি পাতাম তাহলে ক্ষমতায় যেতাম, কত 8, যাই হোক ওই রকমই, বা 150টা, আমার 150 সিট পাতে আমার এখনো 70-80টা সিট কম। আমি এই 70-80টা সিট ভবিষ্যতে কিভাবে পাবো, সেইটা জামাতকে হিসাব করতে হবে। যেমন ধরেন আমাদের কুষ্টিয়ায় 4টা আসনে 3টাতে জামাত জিতেছে, যেটা খুবই রেয়ার, এটা হওয়ারই কথা না, কোনোদিন হয়নি, জামাত কখনো জেতে না এখানে। সেখানে 3টা সিটে জিতেছে, একটাতে বিএনপি জিতেছে। এখন জামাতকে করতে হবে যে আমি এই 3টা সিট কিভাবে ধরে রাখবো নেক্সট 5 বছর পরে যে নতুন নির্বাচন আসবে। আর বিএনপিকে বের করতে হবে যে আমি কি কাজটা করলাম যার কারণে কুষ্টিয়ার এই 3টা সিটের মানুষ আমাদের থেকে মুখ ফিরায় নিল। এইগুলো কিন্তু হিসাব করতে হবে, এইগুলো হিসাব করার দিন চলে আসছে। এখন আর এই বাংলাদেশের মানুষকে শুধুমাত্র মনে করলে মাছে ভাতে বাঙালি না আমরা, কিন্তু আমাদের হাতে এখন স্মার্টফোন থাকে, আমাদের হাতে এখন ইন্টারনেট থাকে। ওই খালি বলবেন যে ইন্টারনেট আমি বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে, ওইটা কিন্তু মানুষ বুঝে ফেলবে যে আসলে বন্ধ করেছিলেন না, বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, এইগুলা কিন্তু মাথায় রাখতে হবে। বাঙালিকে আর ওই পাগল ভাবার কোনো সুযোগ নাই। তো যাই হোক, আশা করি দেশটা খুব ভালোভাবে চলবে। আমি বিএনপির লোকজনকে শুধুমাত্র একটা কথাই বলতে চাই যে আপনারা যদি এই ভোটটা নেক্সট 5 ইয়ার পরে ধরে রাখতে চান, তাহলে আপনাদেরকে চাঁদাবাজি বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, আইনের শাসন বজায় রাখতে হবে। হ্যাঁ, যে থানায় যে যাওয়ার সময় আমার একটা নেতার সাথে করে নিয়ে যেতে হবে, এইটা বন্ধ রাখতে হবে। হ্যাঁ, ওই থানার কেস করার জন্য যে অমুক নেতার ফোন না হলে আমি কেস করব না, এইগুলা বন্ধ করতে হবে। আর জামায়াতে যারা জিতেছেন তাদেরকে কি করতে হবে জানেন? জামায়াতের লোকজন তো এমনিতেই দুর্নীতি করে না, আমরা জানি। জামায়াতের জন্য একটু সহজ,
কারণ এরা তো অলরেডি দুর্নীতি করে না, এবং যেই দুর্নীতিগুলো হবে এখন এটা নিশ্চয়ই দলের বাইরের লোকজন করে, তাই না? তাদেরকে বন্ধ করতে হবে, এটা জামাতের জন্য খুবই সহজ হবে। এবং যেই বরাদ্দগুলো আসবে সেই বরাদ্দগুলো সঠিক জায়গায় সঠিকভাবে প্রদান করতে হবে। এবং ওইখানে যে যেমন হাসনাত আব্দুল্লাহ বলছে যে আমি এখানে একটা সাইনবোর্ড লাগাবো যে আমার কি কি টাকা আসছে, এটা ডিজিটাল সাইনবোর্ড লাগাবো যাতে সবসময় আপডেট হয়। এটা কিন্তু এমন প্রিন্ট না যে আমি আজকে প্রিন্ট করলাম আবার নতুন আর একটা চলে আসলো সেইটা আবার প্রিন্ট করে লাগালাম, ওই রকম না। ডিজিটাল সাইনবোর্ড এইটা এভরি 10 দিন পর, 15 দিন পর বা 1 মাস পর এটা অটোমেটিক আপডেট হতে থাকবে। আমরা যে ডিজিটাল সাইনবোর্ডগুলো বিভিন্ন জায়গায় দেখি, তাই না, যে এটা অটোমেটিক আপডেট হবে যে আমার এই মাসে আমার নামে এত টাকা বরাদ্দ এসেছে, এই খাতে এসেছে, আমি এই জায়গায় এই টাকা দিয়ে দিয়েছি। এইভাবে এইগুলা করবে জামাত, এইগুলো বলতেছে যে এইগুলো যদি বলে তাহলে পারে ভালো। এবং এইখান থেকে বিএনপিরও শেখা উচিত যে ওরাও যদি এই কাজটা করে তাহলে পারে আমাদের দেশটা উন্নত হবেই। আর পররাষ্ট্রনীতি নিয়ে তো সবাই যে কথাগুলো বলছে আমারও একই মত, যে আমরা কারোর সাথে আমাদের যুদ্ধও দরকার নাই, আবার আমরা যে পা ধরবো সেটাও দরকার নাই। আমরা জিনিস দেব, টাকা দিয়ে জিনিস কিনবো, তারা আমাদের কাছ থেকে টাকা দিয়ে জিনিস নেবে। এই হচ্ছে আমাদের মানে সমান সমান আর কি। আমাদের ওই কারো দাদাও দরকার নাই, আমাদের বড় ভাই বেরাদারও দরকার নাই। সমান সমান থাকলে পারেই হ্যাপি, তাই না? তো যাই হোক, বাংলাদেশটা ভালো চলুক সেই আশা করি। আর হচ্ছে যে আমাদের পোস্টাল ভোট যেটা আমরা দিয়েছিলাম সেটা কি কাউন্ট হয়েছে কিনা সেটা তো আমরা বুঝতে পারিনি। এরা বোঝার কোনো ওয়ে আছে কিনা আমি জানি না। যদি আপনারা কেউ জানেন যে কিভাবে পোস্টাল ভোটটা কাউন্ট হয়েছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে হয়তো আমার একটু ভালো লাগবে যে আমি যে ভোটটা দিয়েছিলাম ভোটটা ওখানে পৌঁছাইছে কিনা। তো এই হচ্ছে বিষয়। বাংলাদেশে আসলে অনেক চ্যালেঞ্জ, অর্থনৈতিক সমস্যা, দুর্নীতি সমস্যা, পররাষ্ট্র নীতি সমস্যা, আইনের সমস্যা, হ্যাঁ, সব দিকেই সমস্যা। আবার এই যে অর্থনীতির যে অবস্থা এখন, আমাদের বিগত সরকার যেই টাকাগুলা লোন নিয়েছিল সেই টাকাগুলা লোন এখন শোধ দিতে হবে। দেখেন যেই লোনগুলো নিয়েছিল সেই লোন দিয়ে যে কাজ করেছে, সেই শুধু সেটাই না, সেই কাজ করার পরে যেই অর্থগুলো ছিল সেগুলো চুরি করে নিয়ে গেছে। বাংলাদেশের মানুষকে এখন এই চুরি করা টাকারও ইন্টারেস্ট শোধ দিতে হবে, মানে মূল টাকা সহ ইন্টারেস্ট শোধ দিতে হবে। যে টাকাটা চুরি করে নিয়ে গেছে, লুট করে নিয়ে গেছে। বাংলাদেশের মানুষ কতই হতভাগা। আমরা দেখতে পাচ্ছি আমার এই জিনিসটা চুরি হয়ে গেছে, সেইটা এখন আমাকে পরিশোধ করতে হবে। মানে আর কি বলবো। আবার 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 দেখেন আমাদের গ্রামের মানুষও খারাপ হয়ে গেছে। আমাদের মসজিদের দান বাক্স চুরি হয়ে যাচ্ছে। এর আগে একবার হয়েছিল, আবার গতকালকে আমি দেখলাম যে একজন পোস্ট করেছে আবার চুরি হয়ে গেছে। আচ্ছা, এরা কি মানুষ? এরা কি মরবে না কখনো? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি এদের হেদায়েত দান করো, নিশ্চয়ই দেশটা ভালোভাবে চলুক সেই আশা করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।